এখন আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো শক্তির রূপান্তর বা কনজারভেশন অফ এনার্জি। ফিজিক্সের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এই কনসেপ্টটা বলে যে আসলে এনার্জি চেঞ্জেস ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার, অর্থাৎ শক্তি আসলে একটা ফর্ম থেকে বা একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয় আমাদের মহাবিশ্বে সবসময়। বাট শক্তি কখনো ধ্বংস বা সৃষ্টি হয় না। এটা জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আসলে প্রতিনিয়তই আসলে রূপান্তরিত হইতে থাকে, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাইতে থাকে, আহ, কোনো না কোনো কাজ করতে থাকে সিস্টেমে, ঠিক আছে। বাট এটার কোনো আসলে আহ, ধ্বংস বা সৃষ্টি নাই বা হয় না। আসলে শক্তির যে ধ্বংস বা সৃষ্টি নাই এবং শক্তি যে সবসময় একটা সিস্টেমে একটা ফর্ম থেকে একটা ফর্মে যাইতে থাকে, আমরা বিষয়টা কিছু উদাহরণের মাধ্যমে দেখতে পারি। লাইক আমরা আমাদের প্রথম উদাহরণটা যদি খেয়াল করি, এই উদাহরণটা আসলে আমরা এই কনসেপ্টটা আসলে আমরা অনেকবার দেখছি আমাদের বইয়ে। লাইক মনে করো একটা বস্তুকে আমি যখন খাড়া উপরের দিকে ছুঁড়ে মারি, তো আমাদেরকে বলা থাকে, মানে বলা হয় যে প্রশ্নে, যে এটার বিভিন্ন পয়েন্টে শক্তিগুলা আসলে কাউন্ট করতে, বা শক্তি যে আসলে এখানে আহ, সব বিভিন্ন পয়েন্টে কনস্ট্যান্ট আছে এটা হচ্ছে আমাদেরকে দেখাতে বলে। তো আমরা এখানে খেয়াল করি যখন বস্তুটা একেবারে এইচ উচ্চতায়, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, ঠিক আছে, তখন আসলে আমাদের এই বস্তুটার উপর কোন কোন শক্তি কাজ করে। তো দেখো একদম সর্বোচ্চ পয়েন্টে আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট। সর্বোচ্চ পয়েন্টে কিন্তু কোনো বেগ থাকবে না, ঠিক আছে। তখন বস্তুটার উপর যেটা কাজ করবে সেটা হচ্ছে আহ, শুধু বিভব শক্তি। যেহেতু বস্তুটা এইচ উচ্চতা আছে, বস্তুটার উপর জাস্ট বিভব শক্তি কাজ করবে এবং কোনো গতি তখন আসলে বস্তুটার কোনো গতিশক্তি থাকবে না। কারণ সর্বোচ্চ পয়েন্টে মুহূর্তের জন্য আসলে বস্তুটার বেগটা শূন্য হয়ে যায়। তখন আসলে বস্তুটার উপর শুধু বিভব শক্তি কাজ করবে। এখন বস্তুটা যখন সর্বোচ্চ পয়েন্ট থেকে নিচের দিকে নামতে থাকবে, এখন বস্তুটা যখন নিচের দিকে নামতে থাকবে, আমরা দেখি, তখন বস্তুটা যে কোনো একটা পয়েন্টে, বস্তুটা যখন নিচের দিকে নামতে থাকবে তখন যে কোনো একটা পয়েন্টে, তখন বস্তুটা তার সর্বোচ্চ পয়েন্টেও নাই, আবার সর্বনিম্ন পয়েন্টও নাই, বস্তুটা এর মাঝখানে কোনো একটা পয়েন্ট আছে। তখন কিন্তু আসলে বস্তুটার মধ্যে বিভব শক্তি যেমন থাকবে, গতিশক্তিও থাকবে। বিভব শক্তি থাকবে কারণ তখন বস্তুটা ভবিষ্যৎ থেকে একটা নির্দিষ্ট এইচ উচ্চতায় আসে, এবং গতিশক্তি থাকবে কারণ বস্তুটা যখন উপর থেকে নিচের দিকে নামতেছিল তখন একটা বেগ ছিল। তো এক্ষেত্রে আসলে আমাদের যে শক্তিটুকু পাবো, টোটাল গতিশক্তি আর বিভব শক্তি, এটা কিন্তু আমাদের একদম সর্বোচ্চ পয়েন্টে যে বিভব শক্তি ছিল সেটার সমান হবে। আবার বস্তুটা যখন একেবারে সর্বনিম্ন পয়েন্টে চলে আসবে, ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু আসলে দেখো, যখন এইচ জিরো হয়ে যাবে, লাইক এইচ সমান জিরো হয়ে যাবে, ভূপৃষ্ঠের খুব কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু লাইক এখানে আর কি, তো তখন কিন্তু আসলে বস্তুটার উপর কোনো বিভব শক্তি থাকবে না। বাট বস্তুটার যেহেতু একটা গতি ছিল, তখন বস্তুটার হচ্ছে গতিশক্তি থাকবে, এবং তখন বস্তুটার যে গতিশক্তি থাকবে সেটা কিন্তু আমাদের এই পয়েন্টে যে টোটাল গতিশক্তি প্লাস বিভব শক্তি ছিল তার সমান হবে, এবং এই পয়েন্টে যে বিভব শক্তি ছিল জাস্ট তার সমান হবে। তো এখন আমরা যদি এই সিনারিও থেকে চিন্তা করি যে আসলে এখানে এনার্জি আসলে কনভার্সন হচ্ছে ইন ডিফারেন্ট পয়েন্ট, কিন্তু মানে প্রত্যেকটা পয়েন্টে আসলে এনার্জির একটা চেঞ্জ হচ্ছে। এখানে জাস্ট মনে করো বিভব শক্তি ছিল, এখানে গতিশক্তি বিভব শক্তি দুইটাই ছিল, এখানে জাস্ট গতিশক্তি। কিন্তু আমরা যদি টোটাল প্রত্যেকটা পয়েন্টে এনার্জি চিন্তা করি, কিন্তু সেগুলো কিন্তু সেম। অর্থাৎ আমরা এই আসলে এই ঘটনাটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে এখানে আসলে এনার্জিটা একটা রূপ থেকে আরেকটা রূপে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বাট আমরা যদি ওভারঅল সিস্টেমের যে কোনো একটা পয়েন্টে টোটাল এনার্জি চিন্তা করি, তা কিন্তু আসলে সবসময় সেম হবে। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি শক্তির সংরক্ষণশীলতার। লাইক একটা পেন্ডুলামের কথা চিন্তা করতে পারি। মনে করো একটা পেন্ডুলামের কে তুমি এ পয়েন্ট থেকে শূন্য বেগে ছেড়ে দিলা, ঠিক আছে, খুব স্মুথলি হচ্ছে ছেড়ে দিলা। তখন পেন্ডুলামটা সি পয়েন্ট পর্যন্ত এসে, অর্থাৎ তার সর্বোচ্চ একটা পয়েন্ট থাকবে, সি পয়েন্ট পর্যন্ত এসে আবার হচ্ছে দেখবা যেটা হচ্ছে এই পয়েন্টটা ব্যাক করবে, ঠিক আছে। এটা কিন্তু আসলে সরল যে, মানে সিম্পল যে পেন্ডুলাম সেটার একটা কনসেপ্ট ছিল। তো এখানে বিষয় হচ্ছে এই পেন্ডুলাম তার গতিপথের প্রত্যেকটা পয়েন্টে আসলে শক্তিটা কিন্তু আসলে সেম থাকবে, অর্থাৎ শক্তিটা কিন্তু একটা সংরক্ষণশীল ওয়েতে আসলে আহ, মানে স্টোর থাকবে। লাইক আমি যদি চিন্তা করি এখানে সি পয়েন্ট হচ্ছে এটা সর্বোচ্চ পয়েন্ট, তখন কিন্তু আসলে এটার বেগ কিন্তু আহ, শূন্য হবে। তখন কিন্তু এটার সবটুকুই থাকবে হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে। আহ, কারণ আমি যদি এটাকে একটা রেফারেন্স পয়েন্ট থেকে চিন্তা করি আর কি, লাইক আমি যদি বি পয়েন্ট থেকে চিন্তা করি, বি পয়েন্ট থেকে এটা একটা সি পয়েন্ট পর্যন্ত গেল, তখন একটা একদম সি যেহেতু সর্বোচ্চ পয়েন্ট, তাই এখানে কোনো বেগ থাকবে না, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এটার বিভব শক্তি। আবার বিষয়টা এটা যখন ঘুরে বি পয়েন্টে চলে আসবে,
তখন দেখো বি পয়েন্টে কিন্তু আসলে আমি যেহেতু এটাকে রেফারেন্স পয়েন্ট চিন্তা করছি, বি পয়েন্টে কিন্তু আসলে x সমান সমান জিরো হয়ে যাবে, ঠিক আছে? এক সমান সমান যেহেতু জিরো হয়ে যাবে, সেহেতু এখানে কোনো বিভব শক্তি থাকবে না। তখন হচ্ছে তার সবটুকু বিভব আগে যে বিভব শক্তি ছিল সেটা কিন্তু গতিশক্তিতে আসলে কনভার্ট হয়ে যাবে। আবার এটা যখন বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যাবে, তখন কিন্তু সেই গতিশক্তিটা বিভব শক্তিতে কনভার্ট হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা পয়েন্টেই তার যে টোটাল এনার্জি ছিল সেটা কিন্তু সেম থাকবে। সো এটাও কিন্তু আসলে মানে কনজারভেশন অফ এনার্জির একটা খুব ভালো একটা উদাহরণ। শক্তির কনজারভেশন অফ এনার্জি বা এবং শক্তির রূপান্তর এর আরেকটা ভালো উদাহরণ হচ্ছে আসলে আমাদের যে হাইড্রো ইলেকট্রিক ড্যামগুলো আছে, ঠিক আছে? লাইক জলবিদ্যুৎ কেন্দ্র আমরা যেটাকে বলি, আমি যদি লিখি, তো এটা আসলে এটা হচ্ছে আসলে আমাদের শক্তির সংরক্ষণশীলতা এবং শক্তিটা কীভাবে একটা বিভিন্ন তার ফর্মে চেঞ্জ হচ্ছে তার একটা খুব সুন্দর উদাহরণ। লাইক আসলে হাইড্রোইলেকট্রিক ড্যামসগুলোতে কী হয়, যে শক্তিকে হচ্ছে মানে পানিকে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে, পানি যে স্বাভাবিক একটা উচ্চতা থাকে তার থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আসলে রিজার্ভ করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়। এখন পানিকে যেহেতু ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় মনে করো রাখা হয়েছে, তো পানির মধ্যে একটা বিভব শক্তি আসলে ক্রিয়েট হয় একটা, অর্থাৎ পানির মধ্যে তখন আসলে একটা সঞ্চিত শক্তি থাকে, ঠিক আছে? এই মনে করো এগুলো হচ্ছে পানি, ঠিক আছে? এখন হঠাৎ করে যখন এই পানিটা একটা নির্দিষ্ট উচ্চতায় থাকে, পানিটা ছেড়ে দেওয়া হয়, তখন পানির মধ্যে একটা ফাস্ট ফ্লো থাকে এবং ওই আমাদের যে পানির সঞ্চিত শক্তিটা ছিল সেটা যেহেতু পানি ফ্লো হচ্ছে, সেক্ষেত্রে গতিশক্তিতে রূপান্তরিত হয়। এখন এই পানি যে ফ্লো হচ্ছে তার এই পথে একটা হচ্ছে টারবাইন থাকে, টারবাইন থাকে তো এই তো এখন এটা পানির পথে যে একটা টারবাইন আছে, তো পানিটা যেহেতু গতিশীল, এই গতিশীল পানিটা হচ্ছে টারবাইনটাকে ঘুরায়, ঠিক আছে? তো টারবাইনটাকে যখন ঘুরায়, টারবাইনটা হচ্ছে যুক্ত থাকে হচ্ছে একটা জেনারেটরের সাথে, ঠিক আছে? এখন এই ঘূর্ণনশীল টারবাইনের যে ব্লেডগুলা, সেটা হচ্ছে জেনারেটরের যে কয়েল আছে, ম্যাগনেট আছে, সেই কয়েলগুলোকে হচ্ছে ঘুরায়। তো তখন আসলে জেনারেটরের মধ্যে একটা আসলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফলে আসলে হচ্ছে ইলেকট্রিসিটি ক্রিয়েট হয়। তো এখানে আসলে আমি বলতে চাচ্ছি যে আসলে শক্তির রূপান্তরটা কীভাবে হচ্ছে। পানি যখন রিজার্ভারে ছিল, ঠিক আছে, তখন কিন্তু পানিগুলোর মধ্যে একটা স্থিতিশক্তি ছিল। এখন পানি যখন ছেড়ে দিছে, তখন ওই স্থিতিশক্তিটা পানির মধ্যে গতিশক্তি হিসেবে আসলে রূপান্তরিত হয়েছে। এখন এই গতিশক্তিটা যখন টারবাইনটাকে ঘুরাচ্ছে পানিগুলা, তখন আহ, পানিটা আসলে পানির এই গতিশক্তিটা টারবাইনে আসলে মেকানিক্যাল এনার্জিতে বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। আবার এই টারবাইনটা যখন জেনারেটরের কয়েলগুলোকে ঘুরাইতেছে এবং কয়েলগুলোর মধ্যে যখন ইন্ডাকশনের ফলে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফলে আসলে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, আহ, তখন আসলে সেখানে আসলে আমরা বলতে পারি ইলেকট্রিক এনার্জি আসলে ইলেকট্রিক্যাল এনার্জি বা আমাদের তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। এবং সেই তড়িৎ শক্তি বা ইলেকট্রিসিটি কিন্তু আমাদের আসলে বাসা বাড়িতে আসতেছে। তো এখানে দেখো প্রতিনিয়ত আসলে শক্তির একটা আসলে মানে কনভার্সন হচ্ছে এবং প্রতিনিয়ত শক্তি কিন্তু আসলে একটা সংরক্ষণশীল উপায়ে বা পথে আসলে এক রূপ থেকে আরেক রূপে যাচ্ছে। তো এর পরে আমাদের এই ইলেকট্রিসিটি আমাদের বাসা বাড়িতে আসতেছে, সেখানেও কিন্তু আমরা আমাদের এই ইলেকট্রিসিটিকে বিভিন্ন আসলে অন্য কোনো একটা রূপে কিন্তু রূপান্তরিত করতেছি। লাইক তুমি ফ্যান অন করতেছো ইলেকট্রিসিটি ইউজ করে, ফ্যানটা আসলে ঘুরতেছে, রোটেট করতেছে, এখানে কাইনেটিক এনার্জি আছে, মেকানিক্যাল এনার্জি আছে। বা তুমি যে লাইট অন করলা, এখানে আলো জ্বলতেছে, এটা হচ্ছে আলোক শক্তির একটা উৎকৃষ্ট উদাহরণ। তারপর তুমি ইলেকট্রিসিটি ইউজ করে যে বিভিন্ন মেশিনারিজ চালাচ্ছ, সেই মেশিনারিজগুলো আসলে বিভিন্ন সিস্টেম হিসেবে কাজ করতেছে, বিভিন্ন সিস্টেম হয়ে কাজ করতেছে, সেখানে একটা বিভিন্ন ধরনের রূপান্তর হচ্ছে সেই সিস্টেমগুলো। সো এখানেও আসলে যে আমরা আসলে আহ, শক্তির যে রূপান্তর তার একটা খুব ভালো উদাহরণ আসলে বা একটা ভালো আইডিয়া আসলে এখান থেকে পাই। তো শক্তি যে আমাদের আসলে ইনফ্যাক্ট আমাদের নিজেদের জীবন ধারণের জন্যই যে কতটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, আসলে আমরা এক্সাম্পলটার থেকে আসলে আমি বিষয়টা আমরা আসলে দেখতে পারি। লাইক আমরা জানি যে সূর্য, ঠিক আছে, সূর্য থেকে হচ্ছে আমাদের পৃথিবীতে বা আমাদের সোলার সিস্টেমে বিভিন্ন গ্রহগুলোতে হচ্ছে আলো যায়। অর্থাৎ সূর্য হচ্ছে আলো হচ্ছে জেনারেট করে কীভাবে, আমরা জানি যে সূর্যের মধ্যে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হইতে থাকে প্রতিনিয়ত। অর্থাৎ সূর্যের যে হাইড্রোজেন নিউক্লিয়াস আছে, আহ, সূর্যের যে হাইড্রোজেন নিউক্লিয়াস আছে, সেই হাইড্রোজেন নিউক্লিয়াসে আসলে প্রতিনিয়ত বিভিন্ন নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়। এবং এক্ষেত্রে হচ্ছে আহ, প্রচুর পরিমাণ হিলিয়াম নিউক্লিয়াস
প্রচুর পরিমাণ শক্তি এবং হচ্ছে অন্যান্য বাই প্রোডাক্ট আসলে জেনারেট হয়। মানে আমি যদি এটা একদম ইন জেনারেল চিন্তা করি আর কি, ডেফিনেটলি সূর্যের যে বিক্রিয়াগুলো এটা অনেক কমপ্লেক্স, বাট আমি যদি ইন জেনারেল চিন্তা করি সূর্যের হাইড্রোজেন যে নিউক্লিয়াস সেটার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। সেই শক্তিগুলোর মধ্যে অন্যতম দুইটা শক্তি হচ্ছে লাইট এনার্জি আর হচ্ছে হিট এনার্জি। সে লাইটটাই কিন্তু আমাদের আসলে স্পেসের মাধ্যমে ভ্রমণ করে আমাদের আসলে পৃথিবীতে এবং বা অন্য গ্রহগুলোতে আসে। তো আমি কথা বলছি এবার লাইট নিয়ে, ঠিক আছে? তো আমরা জানি যে লাইট হচ্ছে আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এটার কিন্তু আসলে ডুয়েল নেচার আছে, লাইক এটার পার্টিকেল নেচার এবং হচ্ছে যে ওয়েভ নেচার, দুইটাই আছে আমরা জানি, দ্বৈত ধর্ম। তো আসলে আমরা জানি যে লাইটের বা আলোর একটা শক্তির একটা আলোক শক্তির একটা একক হচ্ছে ফোটন, অর্থাৎ, এবং এটা এই শক্তিটা আমরা হচ্ছে কাউন্ট করছিলাম এই সূত্রটা দিয়ে, ঠিক আছে? E=hf। এখানে এইচ মানে হচ্ছে যে আমরা জানি প্লাঙ্কের যে ধ্রুবকটা, এফ মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি, কারণ আমরা জানি যে সি সমান সমান হচ্ছে এফ ল্যামডা। এখানে সি মানে হচ্ছে আলোর বেগ, আর এফ ল্যামডা মানে হচ্ছে আসলে আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য আর কি, আলো, ঠিক আছে, বা এই ওয়েভটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা। এখান থেকে আমি যেটা বলতেছি আলোক শক্তিটা হচ্ছে কাউন্ট করতে পারি। তো এই আলোক শক্তিটা আমাদের জন্য আসলে কেন ইম্পর্টেন্ট? সূর্য থেকে যে আলো আসলো, এই যে আলোক শক্তি আমরা পাইলাম আলো থেকে, এটা আমাদের জন্য আসলে কেন ইম্পর্টেন্ট? তো বিষয়টা হচ্ছে দেখো, তো এই যে সূর্য থেকে আমাদের জন্য আলোটা আসলো, আলোটা হচ্ছে গ্রহণ করে কে? অনেক, মানে আমরা যদি সিম্পলি চিন্তা করি, আমাদের যে গাছ আছে, ঠিক আছে, আমরা জানি যে গাছের যে পাতা, সেখানে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল হচ্ছে যে আমাদের সেই আলোটা গ্রহণ করে সাধারণত। তো এটা আসলে অনেক কমপ্লেক্স, অনেক বিক্রিয়া হয়, আমি ওখানে যাচ্ছি না, আমি জাস্ট ফিজিক্সের ভাষায় বলতেছি। তো মনে করো আমরা জানি যে ক্লোরোফিল যেহেতু যেসব গাছে থাকে সেখানে আলোটা গ্রহণ করে, আহ, উদ্ভিদ হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আসলে অনেক কিছুই তৈরি করে। তার মধ্যে একটা অন্যতম বাই প্রোডাক্ট হচ্ছে আসলে অক্সিজেন, এবং এই অক্সিজেনটা হচ্ছে আমাদের প্রাণীগুলোর জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা জানি, কারণ আমাদের যে মানব শ্বসন সেখানে আসলে অক্সিজেনটা লাগে। এবং এই মানব শ্বসনে অক্সিজেন ব্যবহার করে আমরা জানি যে আমরা আমাদের দেহে সেলে প্রচুর পরিমাণ হচ্ছে এনার্জি আসলে জেনারেট হয়। এখন এটাও কিন্তু এক প্রকার এনার্জি, তাই না? তো অর্থাৎ এই এনার্জিটা আমাদের লাগে কোথায়? আমাদের দেহে লাগে। দেহে বিভিন্ন সেল লেভেলে বিভিন্ন যে মেটাবলিক যে রিয়েকশনগুলো বা বায়োকেমিক্যাল যে রিয়েকশনগুলো, বা আমাদের যে মেটাবলিক যে ফাংশনগুলো, আমাদের মাসেল যে ফাংশনগুলো, আমরা যে স্বাভাবিকভাবে জীবন ধারণ করতেছি, বা আমাদের নার্ভাস সিস্টেম, আমরা জানি যে মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল আসলে ট্রান্সমিট হয়। তো ওখানে আসলে শক্তি লাগে, অর্থাৎ আমাদের ওভারঅল আমাদের দেহ ফাংশনের জন্য আসলে যে শক্তিটা লাগে এটা পাই হচ্ছে আমরা মানব শোষণে, মানে আমাদের শোষণে আসলে থেকে অক্সিজেন ইউজ করে আমরা যে শক্তিটা পাই সেখান থেকে। অর্থাৎ আমরা দেখো যে সেই সূর্য থেকে আলো আসতেছে, আলোতে একটা শক্তি থাকে, আলোক শক্তি। সেই আলোক শক্তি আমাদের গাছ ব্যবহার করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আসলে তার নিজের জন্য শক্তি যেমন উৎপন্ন করতেছে, আমাদের জন্য অক্সিজেন দিচ্ছে। অক্সিজেনটা আমরা আমাদের শরীরের শ্বসন প্রক্রিয়ায় আসলে ব্যবহার করে আসলে আমাদের জন্য যে শক্তি লাগবে সেই আসলে শক্তির টা হচ্ছে জেনারেট করতেছি, এবং আমরা স্বাভাবিকভাবে জীবন ধারণ করতেছি সেই এনার্জিটা ব্যবহার করে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি প্রাণী জগতের জন্য আর কি, আমি বলতেছি যে আমাদের হিউম্যান বডিতে আসলে এনার্জিটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে? এবং আসলে আমরা পুরোটাই আসলে তো একটা এনার্জির আসলে আধার হিসেবে বলা যায়, লাইক আমরাও তো আসলে কোনো না কোনো অনুপরমাণু দিয়ে গঠিত। আমাদের তো আল্লাহ তাআলা কোনো না কোনো অনুপরমাণু দিয়ে গঠন করছে, তাই না? হয়তোবা। তো প্রত্যেকটা অনুপরমাণু আমরা দেখছি যে অনুপরমাণুর মধ্যে আসলে যে নিউক্লিয়াস থাকে তাদের অভ্যন্তরে বিভিন্ন বন্ড থাকে, বন্ধন থাকে। সে বন্ধনে বা নিউক্লিয়াসে বিভিন্ন শক্তি থাকে। সো আমরা যদি ওই লেভেলে চিন্তা করি তাহলে প্রত্যেকটা বডি কিন্তু আসলে কোনো না কোনো শক্তির আধার হিসেবে কাজ করতে পারে। এবং আমরা আসলে আইনস্টাইনের যে সূত্রটা ছিল, লাইক E=mc², এখান থেকেও আসলে আমরা বলতে পারি যে আসলে আমরা যদি কোনো একটা ভরের বস্তুকে আলোর বেগ দিতে পারি সেটাও আসলে শক্তিতে কনভার্ট হয়ে যায়। এটাই তো ছিল, তাই না? যে এই সূত্রটা বা আইনস্টাইনের এই থিওরিটা সবচেয়ে জেনারেল যেই আহ, মানে সেইটা আর কি। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি, আসলে ফিজিক্সে আমরা যে এনার্জি পড়লাম, আসলে এনার্জি ইজ এভরিহোয়ার, ফ্রম হিউম্যান বডি টু অ্যাটমিক লেভেল টু স্পেস লেভেল, অর্থাৎ ইউনিভার্সে মানে যে সিলাস্টিয়াল বডিগুলো আছে সেখানেও আসলে তাদের মধ্যে আসলে প্রতিনিয়ত শক্তির বিভিন্ন রূপ থেকে আসলে এক রূপ থেকে আরেক রূপে আসলে পরিবর্তন হচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? আহ, তো অ্যান্ড ইট কনভার্টস or transforms but never gets destroyed or created, অর্থাৎ শক্তি আসলে প্রতিনিয়তই আমাদের অ্যাটমিক লেভেল থেকে শুরু করে স্পেস লেভেলে একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তিত হচ্ছে। বাট এটা আসলে কোথাও কোনোদিন
সৃষ্টিও হচ্ছে না নতুন করে, বাট ধ্বংস হচ্ছে না, জাস্ট একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হচ্ছে। এটাই ছিল আসলে শক্তির একটা শক্তির যে কনজারভেশন অফ এনার্জি যে থিওরিটা সেটা। এবং শক্তি সম্পর্কে আমরা আরও জানলাম যে আসলে শক্তি মানে হলো কাজ করার সামর্থ্য কোনো একটা সিস্টেমে। এবং এই শক্তি আসলে কখনো ধ্বংস বা সৃষ্টি হয় না, এটা জাস্ট এই যে সামর্থ্যটা কাজ করার, এটা জাস্ট একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে আসলে রূপান্তরিত হয় বা ট্রান্সফার হয়। সো এটাই ছিল আসলে শক্তির যে বেসিক যে কনসেপ্ট।